তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো মতো জানো, আমি এই বইটির খুব ভালো মতো দেখে নাও, বইটি রায়চৌধুরী ও হাজরা এই বইটির থেকে আমি পড়াচ্ছি। তো এর আগের ভিডিওতে আমি লাস্ট এই মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক পড়েছিলাম। তো আজকের এই ভিডিওটিতে আমি আর্দ্রতা ও অধক্ষেপণ থেকে শুরু করে পরপর যাব। তো ভালো মতো ভিডিওগুলি দেখো, তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা তোমাদের অনেক কাজে লাগবে। এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে ভিডিওটি বের করে নেবে। তো দেখো, তো আজকে আমি শুরু করবো সবার ফার্স্ট আর্দ্রতা ও অধক্ষেপণ দিয়ে। দেখো পৃষ্ঠা নম্বর আমি দেখিয়ে দিচ্ছি। এই বইটি পৃষ্ঠা নম্বর হলো 38 নম্বর পৃষ্ঠাতে আমি শুরু করছি। আমি লিখে নিচ্ছি প্রথমে আর্দ্রতা ও অধক্ষেপণ। আচ্ছা, দেখো আজকে আমি আর্দ্রতা ও অধক্ষেপণের এই টপিকটি শুরু করব, হিউমিডিটি অ্যান্ড প্রেসিপিটেশন। আচ্ছা, আর্দ্রতা ও প্রেসিপিটেশন। তো এই চ্যাপ্টারটি থেকে আমি সবার ফার্স্টে শুরু করবো কি, তোমাদের আছে জলচক্রের ধারণা। দেখো, চক্র মানে আমরা সবাই জানি, চক্র মানে হলো এরকম সার্কেল, যেখান থেকে শুরু হবে আবার সেখানে এসে শেষ হবে। তো এই সার্কেল আকারে যেটা আছে সেটাই হলো চক্র। মানে এখান থেকে যদি স্টার্ট হয় কোনো একটি প্রক্রিয়া, আবার এরকম করে ঘুরে এসে আবার এখানেই আসাকে এটাকে বলা হয় চক্রাকার পদ্ধতি। তো জলচক্র পদ্ধতি কোনটাকে বলা হয়? জলচক্র দেখো, পৃথিবীর জীবকোষে জীবন জল, তরল, কঠিন, বরফ, গ্যাসীয় অবস্থায় পৃথিবীতে বিরাজমান। মানে জলের বিভিন্ন অবস্থায় আমাদের পৃথিবীতে রয়েছে, সেটি এখানে বলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে পৃথিবীতে বিশাল জলরাশির কখনো ঘাটতি হয় না। এটা তো ঠিক যে বহু বহু যুগ ধরে জলের ব্যবহার চলে আসছে, কিন্তু জলের কোনো ঘাটতি নেই। তো এখন আমাদের জানতে হবে কীভাবে পৃথিবীতে জলরাশির ভারসাম্য বজায় থাকে, সেটা আমাদের এখন জানার বিষয়। তো দেখো, এই যে প্রক্রিয়ায় এই যে জলের যে ভারসাম্য বজায় থাকে সেটাকে এক কথা বলা যেতে পারে জলচক্র। এই পদ্ধতিতেই কিন্তু জলের ভারসাম্য আমাদের পৃথিবীতে বজায় আছে। যাই হোক, পরের লাইনগুলো আমি পড়ে দিচ্ছি, দেখো ভালো মতো দেখো। সূর্যলোকের তাপে ভূপৃষ্ঠের জলভাগ থেকে জল কী হয়, বাষ্পীভূত হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়। তো মনে করো এটি জলস্তর, এবং এখানে মনে করো সূর্য। তো সূর্যের তাপে কী হবে, জলভাগ থেকে জল, এই সূর্যের তাপে জলভাগ থেকে জল কী হবে, বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাবে, হালকা হয়ে যাবে। ওপরে শীতল হয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে সেটি কী হবে, ঘনীভবন প্রক্রিয়া ধূলিকণাকে আশ্রয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হবে। যখন উপরে উঠে যাবে তখন সেটি কী করবে, শীতল বায়ুর সংস্পর্শ আসবে, এবং শীতল বায়ুর সংস্পর্শে এবং ধূলিকণার দ্বারা সেটি কী হবে, ঘনীভূত হয়ে আস্তে আস্তে কী করবে, তুষারকণায় পরিণত হবে, মেঘও হয়ে ভেসে বেড়াবে। মেঘ হয়ে সেটি কী করবে, ভেসে বেড়াবে আকাশে। কেমন? এই মেঘ বাতাসের চেয়ে ভারী হওয়ার জন্য ভেসে থাকতে পারবে না। যখন মেঘ কী হবে, শীতল বায়ু অত্যন্ত ভারী হয়, তখন বাতাসে আর ভেসে বেড়াতে না পেরে কী করে, মাধ্যাকর্ষণ বলের টানে তুষার ও বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে পতিত হবে। পরে কী হবে, এই মেঘগুলো থেকে বৃষ্টিপাত রূপে আমাদের পৃথিবীতে আবার কী হবে, ফিরে আসবে। এই জল নদী, সমুদ্র, অন্যান্য জলাশয় প্রত্যক্ষ পরোক্ষভাবে আবার কী হবে, ফিরে আসবে। মনে করি এটি জলস্তর, তো মনে করি এটি পাহাড়। হ্যাঁ, তো এবার কী হবে, এই যে মেঘ সেগুলো কী বৃষ্টিপাত ঘটাবে, আবার সেটি কী বৃষ্টিপাত নদীরূপে আবার আমাদের সেই সমুদ্র স্তরে ফিরে আসবে, আবার সেটি বাষ্পীভূত হয়ে গেল। তো এই যে প্রক্রিয়াটি, এটি কি সার্কেল, একটা সার্কেল তৈরি করলো। এই যে প্রথমে এখান থেকে বাষ্পীভূত হয়ে আবার কী হলো, মেঘরূপে এখানে আসলো, আবার সেখান থেকে বৃষ্টিপাত হলো, আবার সেটি কি নদীরূপে গিয়ে সমুদ্র জলে মিশলো, এবং কিছু পরিমাণ ভূমজলে চলে গেল। তো এই যে একটা সার্কেল, এই সার্কেলটিকে বলা হয় কি জলচক্র। তো আশা করি তোমরা বুঝতে পারলে। কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো এখানে ছবিটা খুব ভালো মতো দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা আছে, দেখো এই যে সমুদ্র স্তর, এটা হলো মাটি, এখান থেকে জল কী হচ্ছে, বাষ্পীভবন হচ্ছে, বাষ্পীভূত হয়ে কী হচ্ছে, উপরে চলে যাচ্ছে, গিয়ে সেটি শীতল হচ্ছে, শীতল হয়ে সেই ভারী বায়ু কী হচ্ছে, মেঘরূপে ভেসে বেড়াচ্ছে, আবার সেই মেঘ থেকে আবার কোথাও গিয়ে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত আবার কী করছে, পাহাড়ে গা বেয়ে আবার নদী হয়ে সমুদ্রে এসে মিলছে। এই যে এই সার্কেলটিকে বলা হয় জলচক্র। তো এখানে এটাই বলেছে, দেখো আবার সৌরতাপে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, পুনরায় বৃষ্টিপাত হয়ে পৃথিবীতে ফিরে আসে। বিভিন্ন অবস্থায় জলে এই চক্রাকার আবর্তনকে বলা হয় জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল। খুব ভালো মতো দেখো, তোমরা এগুলো পড়ার সাথে সাথে অবশ্যই ইংলিশ টার্মগুলো কিন্তু জানবে। তাহলে জলচক্র কাকে বলে বোঝাতে পারলাম। তো অর্থাৎ প্রকৃতির চিরতুষারমুক্ত জলরাশি যে চক্রাকার আবর্তন প্রক্রিয়ার মাধ্যমে শিলামণ্ডল, বাড়িমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রবাহিত পৃথিবীতে জলের ভারসাম্য বজায় রাখে তাকে জলচক্র বলে। আমি এর আগে প্রথমেই বলেছিলাম যে প্রক্রিয়ায় এই চক্রাকার পদ্ধতিতে জলে যে ভারসাম্য বজায় রাখে তখন সেটাকে বলা হয় জলচক্র। এরপরে দেখো আরেকটি প্রক্রিয়া আছে কি, বাষ্পীভবন। তো আমি মাত্র এই টার্মগুলো ইউজ করলাম, তোমরা আসলে প্রত্যেকেই জানো, আমি জানি যে বাষ্পীভবন কাকে বলে, তবু আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের পড়ার মধ্যে আছে আমি পরপর এগুলো বুঝিয়ে দেবো। বাষ্পীভবন কি? বাষ্পীভবন হলো এই যে সমুদ্র স্তর, মনে করো এটি, এখান থেকে যখন তরল পদার্থে বাষ্পে পরিণত হওয়া, যখন অত্যন্ত সূর্যের আলো পড়বে এবং প্রবল তাপে সেই জল কী হবে, জল বাষ্পীভূত হালকা হয়ে উপরে উঠে যাবে, তাই না?
তো একেই বলা হয় বাষ্পীভবন। এই ক্ষেত্রে মহাসাগর, মহাদেশের অভ্যন্তরীণ জলভাগ প্রভৃতি থেকে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। মানে এখান থেকে জল বাষ্পীভূত কী হবে, বায়ুমণ্ডলে মিশে যাবে, মানে জলের গ্যাসীয় অবস্থা এক কথায় বলা যেতে পারে বাষ্পীভবন। এবং বাষ্পীভবন প্রক্রিয়াকে সম্পূর্ণ করে, তবে এই বাষ্পীভবনের হার কিন্তু 3টি বিষয়ের উপর নির্ভর করে। এই যে বাষ্পীভবন হলো, এটা আবার 3টি বিষয়ের উপর নির্ভর করে, যথা বায়ুর আর্দ্রতা, তাপমাত্রা, বায়ু প্রবাহ। তাপমাত্রা, বায়ু প্রবাহ এবং আর্দ্রতা মনে রাখবে। তাপমাত্রা, আরটি হলো আর্দ্রতা এবং কি বায়ু প্রবাহ। এই 3টি জিনিসের ওপর কিন্তু আমাদের এই বাষ্পীভবন কি নির্ভর করবে। খুব ভালো মতো দেখে না, এই 3টি জিনিসের ওপর কিন্তু আমাদের এই বাষ্পীভবনগুলো নির্ভর করবে। খুব ভালো মতো দেখো, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর দেখো কী আছে, বায়ুর আর্দ্রতা। আচ্ছা, বায়ুর আর্দ্রতা কী বলেছে, কোনো নির্দিষ্ট স্থানে, কোনো একটি নির্দিষ্ট স্থানে, মনে করো এই একটি নির্দিষ্ট স্থান, এটি নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট সময়ে, মানে এই খুব ভালো মতো পয়েন্টগুলো দেখো, নির্দিষ্ট একটি স্থানে এবং একটি দিনের একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়তনের এবং নির্দিষ্ট আয়তনে, যে বক্স করেছি মনে করি একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বলে, মনে করো এই যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণ আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে তাকে ওই বায়ুর কি বলা হয়, আর্দ্রতা। তার মানে আর্দ্রতার জন্য কি বায়ুর জলীয় বাষ্প নির্ভর করে। তার মানে যেই নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় যেই বায়ুতে যে পরিমাণ আর্দ্রতা থাকবে, জলীয় বাষ্প থাকবে, তখন সেটিকে বলা হয় কি এর আর্দ্রতা। আশা করি বোঝাতে পারলাম। কোনো স্থানে উষ্ণতা, উচ্চতা, বায়ুপ্রবাহ, চাপ, বায়ু জলরাশির উপস্থিতির উপর বায়ু আর্দ্রতাকে প্রভাবিত করে। মানে এই যে জিনিসগুলো বললাম, মানে একটি নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট উচ্চতা, নির্দিষ্ট আয়তন, তাহলে এইগুলো যদি পরিবর্তিত হয় তাহলে কি এই জলীয় বাষ্পের পরিমাণও পরিবর্তিত হবে। তাহলে বোঝাতে পারলাম। তাহলে বায়ুর আর্দ্রতা কী কী জিনিসের উপর নির্ভর করবে, উষ্ণতা, উচ্চতা এবং আয়তন। যেমন আচ্ছা, এই বায়ুর আর্দ্রতাকে 3টি ভাগে ভাগ করা যায়। আর্দ্রতাকে কী করা যায়, 3টি ভাগে ভাগ করা যায়। তো 1 নম্বরে আছে কি, চরম আর্দ্রতা। চরম আর্দ্রতা। আচ্ছা, চরম বা আর্দ্রতা বা যেটাকে বলা হয় কি নিরপেক্ষ আর্দ্রতা। নিরপেক্ষ আর্দ্রতা। তো এই চরম আর্দ্রতা ও নিরপেক্ষ আর্দ্রতা কী বলছে, কোনো নির্দিষ্ট উষ্ণতায়, মনে করি এখানে আমি বুঝিয়েছি কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায়, মনে করি এটা 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এটা নির্দিষ্ট উষ্ণতা আছে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের, এই যে নির্দিষ্ট একটি আয়তন আছে বায়ুটির, এই নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান, মনে করো এখন ঘড়িতে বাজে বিকেল 4টে, তো 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়তনের বায়ুতে এই সময়ে এই উষ্ণতায় এই আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প এই মুহূর্তে বর্তমান আছে সেটাকে বলা হয় ওই বায়ুর চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা। বুঝতে পারলাম। যেমন এখানে বলা হয়েছে এটা গ্রামে প্রকাশিত হয় 10 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে 3 রকম বলেছি। এটা 2 নম্বরটা কী আসলো, 2 নম্বর হচ্ছে বিশেষ আর্দ্রতা। খুব ভালো মতো পর্বগুলো দেখো, এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, এগুলো কিন্তু একটি থেকে আরেকটি আলাদা, খুব ভালো মতো দেখো। বিশেষ আর্দ্রতা কী বলছে, বিশেষ আর্দ্রতা হলো কোনো নির্দিষ্ট উষ্ণতায়, দেখো এগুলো কিন্তু কমন, কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় বলেছে কি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ওজনের, এবার আসলো কি ওজন, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট একটি ওজনের বায়ুতে যত ওজনে জলীয় বাষ্প, এবার কিন্তু জলীয় বাষ্প ওজনটা আসলো, যত ওজনে জলীয় বাষ্প থাকবে সেটাই কি বলা হয় বিশেষ আর্দ্রতা বা নির্দিষ্ট আর্দ্রতা। এক্ষেত্রে বায়ুর ওজন কিলোগ্রাম, জলীয় বাষ্প ওজন গ্রামে প্রকাশিত হয়। তো খুব ভালো মতো দেখো, এটার সাথে এটা পার্থক্য আছে। এটা হলো নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট আয়তনের নির্দিষ্ট সময়ে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান থাকবে, আর এখানে হলো কি বলেছে, এক্ষেত্রে বায়ুর ওজনের কথা বলেছে, যে নির্দিষ্ট ওজনের বায়ুতে যত ওজনে জলীয় বাষ্প থাকে, মানে দুটোর ওজন পরিমাপ করা হবে, তখন সেটা হলো বিশেষ আর্দ্রতা। এরপর আরেকটি আছে কি আপেক্ষিক আর্দ্রতা। 3টি ভাগে বলেছে আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা কোনটা, খুব ভালো মতো দেখো। এখানে বলেছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে, দেখো এই কথাগুলো কিন্তু কমন, যে নির্দিষ্ট উষ্ণতায় এবং নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, মানে অলরেডি যেখানে আছে জলীয় বাষ্প থাকে, তাতে ওই বায়ু সম্পৃক্ত হয় না। মনে করো একটু 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প সেটি কিন্তু সম্পৃক্ত না। সম্পৃক্ত মানে হাইয়েস্ট যতটুকু পর্যন্ত জলীয় বাষ্প এই বায়ুতে থাকতে পারবে, এই আয়তনের বায়ুতে। তো ওই একই উষ্ণতায় একই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে, মানে হাইয়েস্ট যতদূর পর্যন্ত জলীয় বাষ্প থাকা দরকার বা থাকতে পারে সেটাকে বলা হয়, সেই পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাকে অনুপাত পেয়ে আপেক্ষিক আর্দ্রতা বলে। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ু সম্পৃক্ত হয় না, পুরোপুরি ভর্তি হয় না, এই সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প দরকার হবে সেটাকে বলা হয় ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। তাহলে এই 3টের মধ্যে কিন্তু 3 রকম পার্থক্য আছে, খুব ভালো মতো দেখে নাও।
এরপরে দেখো এখানে দুটো টার্ম পেলে কি, সম্পৃক্ত বায়ু, সম্পৃক্ত কথাটি পেলে, সম্পৃক্ত। তাহলে এবার সম্পৃক্ত কি? আচ্ছা, সম্পৃক্ত মানে আমি মাত্রই কথাটা উল্লেখ করলাম, তবু একবার বলে দিচ্ছি। দেখো, সম্পৃক্ত হলো যে কোনো নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট আয়তনের বায়ুকে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা, এই যে এই নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট আয়তনের বাইরে হাইয়েস্ট ও যতটুকু পর্যন্ত জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে, সে ধারণ করতে পারবে, ঠিক সেই জলীয় বাষ্প যদি ওই বায়ুকে তখন থাকে, তখন তাকে বলা হয় সম্পৃক্ত বায়ু। মানে যতদূর পর্যন্ত হাইয়েস্ট জলীয় বাষ্প থাকতে পারে এই বায়ুতে, এটা যদি থাকে তখন থেকে বলা হবে কি, এই বায়ুটি সম্পৃক্ত বলে ধরা হবে, তখন এটাকে সম্পৃক্ত বলে ধরা হবে। মানে এর থেকে আর বেশি জলীয় বাষ্প থাকতে পারবে না হাইয়েস্ট, তখন সেটা বলে সম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত মানে এক কথায় বলতে গেলে যার ধারণ ক্ষমতা হাইয়েস্ট যতদূর ততদূর, সেটাকেই বলা হয় সম্পৃক্ত বায়ু। আচ্ছা, এরপর রয়েছে শিশিরাঙ্ক। আচ্ছা, শিশিরাঙ্ক কী জিনিস? শিশিরাঙ্ক হলো সাধারণত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয় না। মানে এই যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, সেটা দ্বারা কি বায়ু সম্পৃক্ত হয় না। মাত্রই আমি কথাটা বললাম, সম্পৃক্ত ন্যাচারালি হয় না। কিন্তু বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% অতিক্রম করলে, মানে আপেক্ষিক আর্দ্রতা মানে কি, যতদূর পর্যন্ত জলীয় বাষ্প থাকা দরকার, যতটুকু দরকার সেটাই বলছে। 100% আপেক্ষিক আর্দ্রতা যদি অতিক্রম করে যায়, তখন বায়ু সম্পৃক্ত হয়। মানে হাইয়েস্ট 100% বায়ু, মানে যখন তার 100% অতিক্রম করে আপেক্ষিক আর্দ্রতা, তখন কী হবে, এই বায়ু পুরোপুরি সম্পৃক্ত হয় বলে ধরা হয়। এটা কিন্তু মাথায় রাখবে। আপেক্ষিক আর্দ্রতা যখন 100% হবে, মানে তখন এই বায়ু পুরোপুরি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত রয়েছে বলে বলা হবে। তো এই সময় এবং বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, মাত্র জলীয় বাষ্প এবং শিশির কুয়াশা প্রভৃতিতে পরিণত হয়। যখন কোনো বায়ু সম্পৃক্ত হবে, তখন এই বায়ু কী হবে, আস্তে আস্তে সেটা শিশিরাঙ্কে পরিণত হবে, শিশির কুয়াশা এগুলোতে পরিণত হবে। কেমন? তো অর্থাৎ যে উষ্ণতা জলীয় বাষ্প শিশির কণা পরিণত, তাকে শিশিরাঙ্ক বলে। মানে এই যে নির্দিষ্ট একটি উষ্ণতায় যখন বায়ু পুরোপুরি সম্পৃক্ত হয়ে গেল, 100% আপেক্ষিক আর্দ্রতা হয়ে গেল, জল যখন পুরোপুরি সম্পৃক্ত, তখন এই সম্পৃক্ত বায়ুকণা কী হবে, আস্তে আস্তে সেটি জলীয় বাষ্প এবং কী করবে, শিশিরাঙ্ক পরিণত হবে। এই জন্য এই উষ্ণতাকে বলা হয় শিশিরাঙ্ক। এই পরিণত হওয়াকে একে বলা হয় শিশিরাঙ্ক। কেমন? তার মানে এই শিশিরাঙ্ক কখন হবে? শিশিরাঙ্ক যখন বায়ু পুরোপুরি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই শিশিরাঙ্ক আস্তে পরিণত হবে। কেমন? এরপর কি বলেছে, আর্দ্রতার পরিমাপ। মানে এই যে বায়ুর যে আর্দ্রতা কত পার্সেন্ট রয়েছে না নেই, এগুলো কীভাবে পরিমাপ করবো? আর্দ্রতার পরিমাপ করার জন্য কি দরকার আমরা খুব ভালো মতো জানি। দেখো এখানে বলা আছে আর্দ্রতার পরিমাপের জন্য হাইগ্রোমিটার নামক যন্ত্রে পরিমাপ করা হয়। এটা মনে রাখবে, শর্ট কোশ্চেন আসে। একে শুষ্ক ও আর্দ্রকুণ্ড থার্মোমিটারও বলা হয়। এদের মধ্যে একটি পারদকুণ্ড উন্মুক্ত অবস্থায়, অপরটি পারদকুণ্ড আর্দ্র মসলিন কাপড়ে জড়ানো থাকে। দুটি থার্মোমিটার উষ্ণতায় পাথর হতে আর্দ্রতা নির্ধারণ টেবিল অনুসারে বায়ু নির্ভর। তাহলে আর্দ্রতার পরিমাপ কোন যন্ত্রের সাহায্যে করা হয়? মানে বায়ুতে কত পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেটা মাপার জন্য আমরা কি ব্যবহার করি? হাইগ্রোমিটার যন্ত্র। এই যন্ত্রে দুটো এরকম নল থাকে, হ্যাঁ, দুটো এরকম নল থাকে। একটি থাকে এরকম, এই নলের মধ্যে কাপড় থাকে, সেই কাপড়ে এরকম একটি ছোট্ট এই পাত্রের মধ্যে জল থাকে, সেই জলের মধ্যে ডুবানো থাকে। আর একটি হলো শুষ্ক কুণ্ড। তো এটা হলো আর্দ্রকুণ্ড। এখানে পারদ যতদূর যাবে সেটা দেখে মাপা হবে বায়ু আর্দ্রতা, আর এখানে পারদ যত যাবে সেটা হবে বায়ু শুষ্কতা। কেমন? আচ্ছা, তো এরপরে হলো ঘনীভবন। ঘনীভবন কী জিনিস? দেখো ঘনীভবন, তা দেখো কতগুলো পয়েন্ট আমি পরপর আলোচনা করছি, খুব ভালো মতো দেখো, এগুলো কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। খুব ভালো মতো ভিডিওগুলো পরপর দেখবে। ঘনীভবন কাকে বলছে? ঘনীভবন হলো আর্দ্র বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে, মানে এই যে আর্দ্র বায়ু, এই যে জলীয় বাষ্প দ্বারা যুক্ত আর্দ্র বায়ু, কী বলছে, উষ্ণতা যখন শিশিরাঙ্কের নিচে নেমে গেলে, মানে বাত্রে বললাম শিশিরাঙ্কে কী হবে, একদম যখন চরম পর্যায়ে চলে যাবে, পুরোপুরি সম্পৃক্ত হয়ে যাবে, তারপরে শিশিরাঙ্কে পরিণত হয়ে যাবে। তার মানে কী বলছে, উষ্ণতা যখন এই শিশিরাঙ্কে কমে কমে একদম শিশিরাঙ্কের নিচে নেমে গেলে, অর্থাৎ সম্পৃক্ত হবে আরও শীতল হবে, মানে এই সম্পৃক্ত বায়ু যখন আরও শীতল হয়ে যাবে, তখন এই বায়ুর মধ্যে উপস্থিত অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হবে। তখন এই শিশিরাঙ্কতে আস্তে আস্তে কী হবে, জলকণা এই বায়ু থেকে কী হবে, জলকণায় পরিণত হবে। এই কি, যে জলকণায় পরিণতের প্রক্রিয়াটিকে বলা হয় কি, ঘনীভবন বলা হয়। কেমন? পরের পৃষ্ঠা দেখো, 40 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। তো এবার কী বলেছে, এই যে ঘনীভবন প্রক্রিয়া দুটো উপাদানের উপর নির্ভরশীল। এই যে ঘনীভবন দুটো প্রক্রিয়ার উপর নির্ভরশীল। এক নম্বরে আছে কি, এক নম্বরে আছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা, মানে আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে। দুই নম্বর কী হয়, শীতলতার তাপমাত্রা, শীতলতার মাত্রা, মানে কতখানি শীতল রয়েছে, শীতলতা, মানে এই দুটোর উপর কিন্তু এই ঘনীভবনের মাত্রা, ঘনীভবনের পরিমাণ তোমাদের নির্ভর করবে। কেমন? তাহলে ঘনীভবন বোঝাতে পারলাম। এই যে জলকণায় পরিণত হলো, এই জলকণা পরিণত হওয়ার কিন্তু রূপ, বিভিন্ন রকম রূপ আছে। কেমন? এই যে জলীয় বাষ্প আস্তে আস্তে সম্পৃক্ত হলো, সম্পৃক্ত জলকণায় পরিণত হলো, এই ধীরে ধীরে শীতল হচ্ছে। তো এই যে প্রক্রিয়াটি, এই যে জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াটি বিভিন্ন রকম হতে পারে। যেমন সবার ফার্স্টে এই জলকণার পরিমাণ ঘনীভবন থেকে বিভিন্ন রকম হয়, যেমন ঘনীভবনের রূপ বিভিন্ন ধরনের হয়।
আমি এখানে লিখে নিচ্ছি ঘনীভবনের রূপ। দেখো এখানে লেখা আছে ঘনীভবনের বিভিন্ন রূপ। কী কী ঘনীভবনের রূপগুলো এখানে 1 নম্বরে আমি দিয়ে লিখে নিলাম শিশির। শিশির হলো ঘনীভবনের একটি রূপ। এই যে জলকণা পরিণত এর মধ্যে শিশির একটি রূপ। কেমন? আচ্ছা, শিশির কী জিনিস দেখো এখানে বলা আছে পরিষ্কার হবে। শিশির হলো মেঘমুক্ত শীতের রাতে ভূপৃষ্ঠে দ্রুত তাপ বিকিরণ করে শীতল হলে এই স্থানের সংস্পর্শে বায়ু শীতল হয়। তাহলে মেঘমুক্ত আকাশ, মনে করো শীতের রাত্রে মেঘমুক্ত আকাশ যেখানে রয়েছে সেখানে কী হবে, শীতলতা বাড়বে আস্তে আস্তে। সেখানে শীতল তাপ বিকিরণ করে একদম পুরো শীতল হয়ে হলে এই স্থানের সংস্পর্শে ওপরে বায়ু শীতল হয় পুরোপুরি, তখন বায়ু কী হবে, শীতল হয়ে যাবে। এই শীতল বায়ু জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে না বলে অতিরিক্ত বাষ্প ঘনীভূত হয়ে অতি ক্ষুদ্র জলকণা পরিণত হয়, গাছের পাতায় ঘাসের ডগাতে জলবিন্দু আকারে জমা হয়। তাহলে বোঝা গেল কী বললাম। তো এই যে দেখো শিশিরে কিন্তু একটা পার্থক্য আছে, যেমন মেঘমুক্ত রাখতে আকাশ দরকার হবে শীতের রাতে, ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ, মানে মেঘমুক্ত রাখতে আকাশে কী হবে, এখানে তাপ খুব তাড়াতাড়ি বিকিরণ করে, দিনের বেলা সূর্যের তাপ কম পাবে, ভূপৃষ্ঠ খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে, এটাও শীতল হবে। শীতল হলে এই স্থানের সংস্পর্শে উপরে বায়ু, মানে এই যে ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ু থাকবে সেটাও কী হবে, শীতল হবে। শীতল হয়ে এখানে বায়ু এত ঠান্ডা হয়ে যাবে, তখন এই গাছপালা যা যা থাকবে সেই গাছের পালার মধ্যে এগুলোতে কী হবে, জলকণা থাকবে, তখন সেটাকে বলা হয় শিশির। তো এগুলো তোমরা দেখতে পারো শিশির কী জিনিস বুঝতে পারো, জলকণা ছোটো ছোটো জলকণা যেগুলো গাছের পাতাতে লেগে থাকে সেটাই শিশির। আচ্ছা, তাহলে এরপরে আছে কুয়াশা। দেখো শিশির আলাদা জিনিস, আবার কুয়াশা কিন্তু আলাদা জিনিস। দেখো শিশিরে কী বলছে, ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চলে হবে, আর কুয়াশাতে কী বলছে এখানে আমি দেখো বলে দিচ্ছি এখন। বায়ুমণ্ডলের নিম্ন স্তরে, মানে এই যে বায়ুমণ্ডলের একদম নিচের স্তরে কী হবে, নিচের স্তরে নিম্ন জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে ধূলিকণাকে আশ্রয় করবে। এই যে মনে করো একটা ভূপৃষ্ঠ, এই যে বায়ুর নিম্ন স্তরে এই অঞ্চলটিতে, মানে ভূপৃষ্ঠের সংলগ্ন যে স্তরটা, এখানে কী করবে, ধূলিকণার সংস্পর্শে আসবে শীতল বায়ু, শুধু এসে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পড়ে, মানে এইখানে যে জলকণাটি কী হয়েছিল জলীয় বাষ্পতে, এরা গাছের পাতায় গিয়ে আশ্রয় নিয়েছিল, আর এটা কী হবে, ধূলিকণা আশ্রয় নিয়ে পুরো একদম মেঘরূপে অবস্থান করবে ভূপৃষ্ঠের সংলগ্ন স্থানে। এই মেঘরূপে অবস্থান করে এটাকে বলা হয় কি, কুয়াশা। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য, এখানে ধুলোকণা আশ্রয় নিলে এখানে সেটা না। এরপর রয়েছে ধোঁয়াশা। ধোঁয়াশা আরেক জিনিস। ধোঁয়াশা কী জিনিস দেখো আমি বলছি। ধোঁয়াশা কি, ভোরবেলা কুয়াশা সৃষ্টির সময় কোনো অঞ্চলে বায়ুমণ্ডলে ধোঁয়ার উপস্থিতির ফলে কুয়াশা জলকর্ষী কণাগুলিকে আশ্রয় করে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। মানে যখন এই কুয়াশা সৃষ্টি হলো তখন তো ধূলিকণার আশ্রয় নিল, এই ধূলিকণা যখন কী হবে, ধুয়োর আশ্রয় নেবে। কেমন? ধুয়োর আশ্রয় নেবে, এই ধুয়োর আশ্রয় নিয়ে পুরো স্থানটি কী হবে, ধুয়ো ধুয়ো মনে হবে, আর জলকণাও থাকবে, তখন সেটাকে বলা হয় ধোঁয়াশা। দেখো এগুলোর মধ্যে পার্থক্য আছে একটির মধ্যে, কেমন? আচ্ছা, তো এই ঘনীভবনের আরেকটি রূপ আছে সেখানে। এরপর দেখো মেঘ কী করে সৃষ্টি হয়, মেঘ। এরপরে মেঘ বলেছে দেখো দেখো মেঘ কী বলেছে, জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে সৃষ্ট ভূপৃষ্ঠতে যথেষ্ট উপরে, মানে এই যে ধোঁয়াশা কুয়াশা এগুলো তো ভূপৃষ্ঠের কাছাকাছি স্থানে সৃষ্টি হলো, যখন ভূপৃষ্ঠতে অনেক ওপরে, হ্যাঁ যথেষ্ট ওপরে বিভিন্ন উচ্চতায় অবস্থিত বায়ুমণ্ডলের মধ্যে ভাসমান দৃশ্যমান অতি সূক্ষ্ম ড্যাশ, যেমন 0.02 0.06 জলকণা অথবা তুষারকণাকে মেঘ বলে। এই যে জলকণা তুষারকণা যেগুলো উপরে ভেসে বেড়ায় অনেক উঁচুতে, তখন সেটাকে বলা হয় মেঘ। তাহলে এগুলো যখন নিচে বসে যায় তখন তো বলা হয় শিশির। এরপরে ধোঁয়াশা কুয়াশা এগুলো সৃষ্টি হলো যখন অনেক উপরে গিয়ে সৃষ্টি হয়, তখন সেটা বলে মেঘ। এগুলো ভেসে বেড়ায় আকাশে, কেমন? আচ্ছা, তো এই মেঘ সৃষ্টির কারণ দেখো এখানে বলা হয়েছে যে মেঘ সৃষ্টি কী করে হয়। দেখো এখানে মেঘ সৃষ্টির কারণ বলা আছে। দেখো মেঘ সৃষ্টির কারণ কি, যে বাতাসে জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে মেঘ সৃষ্টি হয়। তো এই মাত্র এটা আমি বললাম যে জলীয় বাষ্প যখন থাকে, এই জলীয় বাষ্প যখন অতিরিক্ত পরিমাণ ঘনীভূত হবে তখন সেখানে মেঘ সৃষ্টি হবে, অনেক শীতল হতে হবে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেলে জলীয় বাষ্পে ঘনীভূত হয়, ফলে বায়ু সম্পৃক্ত হয়ে ক্ষুদ্র জলকণা তুষারকণায় পরিণত হবে, বাতাসে উপস্থিত ধূলিকণা আসবে ভেসে এভাবে জলীয় বাষ্প ঘনীভূত হয়। তাহলে মাত্র এই কথাগুলো এর আগেই আমি আলোচনা করলাম। সেই একই পথে আপেক্ষিক আর্দ্রতাকে অনেকখানি চলে যেতে হবে, তাই না? আপেক্ষিক আর্দ্রতা বেড়ে কোথায় 100% চলে যেতে হবে, তখন এটি জলকণায় পরিণত হবে। এগুলো যখন ধূলিকণার সংস্পর্শে তখন আকাশে ভেসে বেড়াবে। তো এই হলো মেঘ। এবং বলছে কি, মেঘাচ্ছন্নতা, আকাশে মেঘে ঢাকা অবস্থাকে, যখন পুরো আকাশ যখন মেঘে ঢাকা থাকবে তখন সেটাকে বলা হয় মেঘাচ্ছন্নতা। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি ঘনীভবনের মাত্রা ওপর মেঘাচ্ছন্নতা নির্ভরশীল। আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতার প্রতীক চিহ্নের ব্যবহার আকাশে মেঘের অবস্থানের পরিমাণকে দেখায়। এবার দেখো এইবার আকাশে কত পরিমাণ মেঘ আছে না আছে এগুলো আবার বিভিন্ন রকম সংকেতের সাহায্যে দেখানো হয়। মেঘাচ্ছন্নতা মানে বললাম যে মেঘ যখন পুরো আকাশে ভেসে তখন তাকে বলা হয় মেঘ দ্বারা ঢাকা থাকে, যদি তখন তাকে বলা হয় মেঘাচ্ছন্নতা। আচ্ছা, এখানে একটা শর্ট কোশ্চেন আছে যে আকাশে মেঘের অবস্থানের পরিমাণকে বলা হয় অক্টাস, প্রকাশ করা হয় অক্টাসে। মেঘের পরিমাণকে কী প্রকাশ করা হয়, অক্টাস। কিছু অক্টাস, এটা শর্ট কোশ্চেন আসতে পারে, কেমন? আচ্ছা,
দেখো আকাশে এই মেঘ কতখানি রয়েছে এগুলো আবার সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে আবহাওয়াবিদদের কাজ। হ্যাঁ, এবার তোমরা ভূগোল নিয়ে যারা হায়ার স্টাডি করো তখন এগুলো লাগবে আবহাওয়ার মানচিত্র অঙ্কন করার জন্য। তো দেখো এখানে আমি বলে দিচ্ছি দেবো যে এখানে মেঘের পরিমাণ অক্টাস দেওয়া আছে। এখানে যেমন এই যে এরকম গোল করে দেওয়া আছে, দেখো এই যে গোল করে দেওয়া আছে, এটা হলো মেঘ শূন্য, মানে কোনো রকম মেঘ নেই, পরিষ্কার আকাশ। হ্যাঁ, মেঘ শূন্য। যেমন এটা হচ্ছে এই সিম্বল দ্বারা বোঝানো হয়। তার মানে এটি মানচিত্রে যেখানে এই সিম্বলগুলো থাকবে সেখানে বুঝতে হবে যে এটা পুরো মেঘ শূন্য আকাশ। যেমন এরপরে দেখো এখানে একটি কালো দাগ আছে এরকম, আছে না, যে এই সিম্বলে দেখো। তো এখানে বলেছে যে 8/1 অংশ আকাশে মেঘমুক্ত, মেঘাবৃত, মানে এই টোটাল 8/এর মাত্র 1 ভাগ এখানে মেঘ দ্বারা ঢাকা আছে বলে বলা হয়। কেমন? এবার এখানে দেখো 4/1 এখানে দেখো তোমার এখানে দেওয়া আছে 8টি সিম্বল এরকম গোল করে, দেখো এই যে সিম্বলটিতে এরকম করে দেওয়া আছে না, কালো করা আছে। এটি দ্বারা বোঝানো হচ্ছে যে 4/1 অংশ মেঘাবৃত, মানে এই টোটালটা যদি 4 ভাগ হয় তার মাত্র 1 অংশ মেঘ দ্বারা আবৃত। মানে এগুলো কি পরিষ্কার আকাশে দেখে, এই আকাশে মেঘ দেখে এগুলো কিন্তু তোমার সিম্বল দেওয়া হয়। তো এই পুরো ভারতবর্ষে হয়তো অনেকগুলো জায়গায় এরকম 4/1 অংশ, কোথাও হয়তো 8/1 অংশ মেঘ দেওয়া আবৃত। তো এইগুলো দেখেই কিন্তু আমাদের মেঘ মানে আবহাওয়া মানচিত্র মানে আমরা বর্ণনা করব। কেমন? তো ভারতের হয়তো একটি ম্যাপ দেওয়া আছে, সেখানে হয়তো এই সিম্বলগুলো দেওয়া আছে, তখন তোমাকে বুঝতে হবে যে এটি কত অংশ মেঘ দ্বারা আবৃত, এটি কত অংশ মেঘ দ্বারা আবৃত। এগুলো সিম্বল খালি দেওয়া থাকবে, সেখানে তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো এগুলো তোমাদের এই ক্লাসে নেই, তবু এখানে দেখো এগুলো দেওয়া আছে সিম্বলগুলো, আমি একটু আলোচনা করে দিচ্ছি। এরপর দেখো এটা সেম, এই সিম্বলটি যেমন থাকবে তখন হচ্ছে 8/3 অংশ, এই সিম্বলটি যেমন থাকবে 2/1 অংশ মেঘাবৃত। কেমন? এরপরে দেখো মেঘের পরিমাণ এখানে আছে 8/5 অংশ, এখানে 4/3 অংশ। এই সিম্বলগুলো দ্বারা আকাশে কত পরিমাণ মেঘ আছে এগুলো প্রকাশ করা হয়। এরপরে দেখো চলে আসে অধঃক্ষেপণ। আচ্ছা, অধঃক্ষেপণ মানে এক কথায় বলতে গেলে যে আকাশ থেকে, মনে করো ওই যে আকাশ থেকে যেগুলো ওই জলকণাগুলো আমাদের নিচে এসে পড়ে সেগুলোকে এক কথায় বলা হয় অধঃক্ষেপণ। কেমন? তো বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টিপাত কি উপরে আকাশ থেকে পড়ে, তো সেটাকে জলকণা রূপে পড়ে, সেটাকে অধঃক্ষেপণ বলা যায়। তুষারপাতকেও বলা যায়, শিলাবৃষ্টিকেও বলা যায়। কেমন? তো এগুলোকে এক কথায় অধঃক্ষেপণ বলে। তো অধঃক্ষেপণ কাকে বলে আমি সংক্ষেপে বলে দিলাম। এখানে বইয়ের মধ্যে দেখো বইয়ের ভাষা কী আছে আমি বলে দিচ্ছি। যেমন জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে ঘনীভূত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা তুষারকণা রূপে পরিণত হয় এবং মধ্যাকর্ষণ বলের প্রভাবে জলকণা তুষারকণা ভূপৃষ্ঠের পতনকে অধঃক্ষেপণ বলে। মাত্রই বললাম, যখন পুরো বায়ু জলীয় বাষ্প দ্বারা আবৃত হয়ে পড়বে এবং কী হবে, ভারী হয়ে যাবে, তখন আর এই ভূপৃষ্ঠে কী হবে, তখন সেটা পড়ে যাবে, মধ্যাকর্ষণ টানে ভূপৃষ্ঠের দিকে নেমে আসবে জলকণা রূপে, তখন সেটাকে এক কথায় বলা হয় কি অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ বিভিন্ন ধরনের হতে পারে। অধঃক্ষেপণ যেমন হচ্ছে বৃষ্টিপাত, অধঃক্ষেপণের উদাহরণ পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো আসে, খুব ভালো মতো দেখে নাও। যেমন অধঃক্ষেপণের উদাহরণ হলো তোমার বৃষ্টিপাত এবং কি তুষারপাত, এগুলো কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে যে এটি অধঃক্ষেপণের উদাহরণ লিখো। এবং কি শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি। তো এগুলো হলো অধঃক্ষেপণের উদাহরণ। কেমন? আচ্ছা, এরপরে দেখো কি বলেছে যে মোট অধঃক্ষেপণের প্রায় 90% বৃষ্টিপাত আকারে ঘটে থাকে, তাই অধঃক্ষেপণ বলতে সাধারণত বৃষ্টিপাতকে আমরা বোঝাই। তাহলে অধঃক্ষেপণে এক কথায় উদাহরণ কি, অধঃক্ষেপণের উদাহরণ হলো বৃষ্টিপাত। কেমন? এরপরে দেখো বিভিন্ন রকম অধঃক্ষেপণ বা বিভিন্ন রকম বৃষ্টিপাতের এখানে উদাহরণ দেওয়া আছে। অধঃক্ষেপণের রূপগুলো বৃষ্টিপাত, তুষারপাত, ইলচিগুড়ি বৃষ্টিপাত, স্লিট, বরফ শলাকা, তারপর হচ্ছে শিলাবৃষ্টি, এগুলো বিভিন্ন ধরনের অধঃক্ষেপণের এখানে উদাহরণ দেওয়া আছে। কেমন? এগুলো পরপর আমি একটা করে একটা আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি এটুকুই বোঝালাম। এর পরের ভিডিওতে আমি বিভিন্ন ধরনের অধঃক্ষেপণগুলো আলোচনা করবো। আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। যদি সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি পরপর এগুলো আলোচনা করার পর অনুশীলনে যে প্রশ্ন অ্যান্সারগুলো আছে সেগুলো সলভ করে দেবো। তো তোমরা পরপর ভিডিওগুলো দেবে। আমি এখানে কিন্তু ওই পার্ট 1 পার্ট 2 করে ভিডিওগুলো দিচ্ছি, তো সিরিজ ওয়াইজ। তো ভালো মতো চ্যাপ্টারগুলো দেখে তোমরা ভিডিওগুলো মিলিয়ে নেবে। তো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের জন্য এটুকুই। এইভাবে পাশে থাকবে। ধন্যবাদ।